ইরানের পর ইসরায়েলের নিশানা এবার তুরস্ক। ইরানে গত শুক্রবার হামলা চালানোর ঠিক একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন। সেদিন পার্লামেন্টে নেতানিয়াহু বলেছিলেন, আর্জেন্টিনা একসময় হাজারো ইহুদির জন্য এক নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছিল, যখন অর্থনৈতিক সংকট ও বিদ্বেষমূলক নিপীড়ন থেকে বাঁচতে তারা শুধু পূর্ব ইউরোপ নয়, অটোমান সাম্রাজ্য থেকেও পালিয়ে আশ্রয় খুঁজছিলেন। একটি সাম্রাজ্য মুসলমানদের এই অটোমান সাম্রাজ্য আর শিগগিরই পুনর্গঠিত হবে বলে আমার মনে হয় না, যদিও কিছু মানুষ আমার সঙ্গে দ্বিমত পোষণ করেন। এ মন্তব্যগুলো স্পষ্টভাবে তুরস্ক ও দেশটির দীর্ঘ সময়ের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে করা এবং বিষয়টি আঙ্কারার কর্মকর্তাদের দৃষ্টি এড়ায়নি। আরব বসন্তের সময় 2010-এর দশক থেকে একটি ক্রমবর্ধমান আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্ক মধ্যপ্রাচ্যে প্রভাবশালী ভূমিকা পালন করে আসছে। নতুন আঞ্চলিক শক্তি হিসেবে পশ্চিমা দেশগুলোর কাছেও আঙ্কারার গুরুত্ব ক্রমে বেড়েছে। এই গুরুত্ব এতটাই বেড়েছে যে ইরানে ইসরায়েলের হামলার আগের দিন যুক্তরাষ্ট্রের যে গুটিকয় মিত্রকে সম্ভাব্য হামলার বিষয়ে আগাম তথ্য দেওয়া হয়েছিল, সেসবের মধ্যে ছিল আরও একটি দেশ তুরস্ক। এর কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু এবং শীর্ষস্থানীয় নিরাপত্তা, গোয়েন্দা ও সামরিক কমান্ডারদের পাশাপাশি কয়েকজন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করে। ইসরায়েলের আক্রমণের নজিরবিহীন গতি দেখে তুরস্কের কর্মকর্তা ও জনগণ উভয়ই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শুধু সামরিক ও পারমাণবিক স্থাপনা নয়, ইসরায়েল ইরানের আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ইরানের কয়েকশো মানুষ নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই সাধারণ মানুষ। হামলার জবাব দিতে ইসরায়েলের হাইফা, তেল আবিব সহ কয়েকটি বড় শহরে পাল্টা হামলা চালিয়েছে ইরান। তুরস্ক এ উত্তেজনার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইসরায়েলের আক্রমণকে অপ্রয়োজনীয় বলে বর্ণনা করেছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান সক্রিয়ভাবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। তবে আঙ্কারা শুধু ইসরায়েলের বর্তমান সামরিক সক্ষমতার কারণেই উদ্বিগ্ন নয়। পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলাকালে ইসরায়েল এ হামলা চালানোর পরও ইউরোপের দেশগুলোর এতে সমর্থন দেওয়ার ঘটনা দেশটিকে হতাশ করেছে। যদিও এ উত্তেজনা বৃদ্ধিকে অনেকেই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা হিসেবে দেখছেন, যা অনেক আঞ্চলিক রাষ্ট্রকে বিস্মিত করেছে। আঙ্কারা আগেই ইরানের ওপর ইসরায়েলের সম্ভাব্য হামলার ঘটনায় প্রস্তুতি নিচ্ছিল। গত সেপ্টেম্বরে ইসরায়েল যখন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে, তখন তুরস্কের কর্মকর্তারা ইসরায়েলের বড় ধরনের আক্রমণ ও এর জেরে সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের পরিণতির বিষয়টি পর্যালোচনা করেছে। এজন্য তুরস্ক বিকল্প পরিকল্পনা প্রস্তুত করে রেখেছে। প্রথম মুসলিম দেশ হিসেবে তুরস্ক 1949 সালে প্রথম কোনো মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় ও 1990-এর দশকে ধীরে ধীরে তুরস্কের মিত্র দেশ হিসাবে রূপান্তরিত হয়। 2003 সালে তুরস্কে ক্ষমতায় আসেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তখন থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। তুরস্ক ইসরায়েল সম্পর্ক ধীরে ধীরে কৌশলগত অংশীদারত্ব থেকে নেমে আসে, যেখানে উভয় পক্ষ প্রায়ই গাজা ও অন্যান্য স্থানে ফিলিস্তিনিদের দুর্দশা নিয়ে একে অপরের মুখোমুখি অবস্থানে চলে আসে। ইরানে ইসরায়েলের হামলার বিষয়টি তুরস্ক কি চোখে দেখছে, এমন প্রশ্নের জবাবে তুরস্কের রাজধানী আঙ্কারার একজন বলেন, এটা তুরস্কের যুদ্ধ নয়। তবে ভবিষ্যতে সম্ভাব্য যেকোনো ঝুঁকি ও পরিস্থিতির জন্য আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া উচিত। গত বছর হিজবুল্লাহকে দুর্বল করতে ইসরায়েলের অভিযান এবং সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের পতনের পর থেকে নেতানিয়াহুর নানা পদক্ষেপে পুরো অঞ্চলেই ক্ষমতার ভারসাম্যে অনেক উপরে ছিল ইসরায়েল। সিরিয়ায় স্বৈরশাসক বাশারের পতনের আগে এ অঞ্চলে ইরানের প্রভাব ছিল অনেক বেশি, এখন ইসরায়েল গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে এই এলাকায়। ইসরায়েলি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই বলতে শুরু করেছেন, তাদের সামনে এখন একমাত্র উল্লেখ করার মতো ক্ষমতাধর প্রতিপক্ষ হল তুরস্ক। তুরস্ক ও ইসরায়েল প্রথমবার উল্লেখ করার মতো মুখোমুখি অবস্থানে এসেছিল সিরিয়াকে কেন্দ্র করে। সেবার নেতানিয়াহু সরকার নিশ্চিত করে বলেছিল, দক্ষিণ সিরিয়ায় ইসরায়েল তুরস্ককে কোনো রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে দেবে না। তখন সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় উদ্বিগ্ন আমেরিকান কর্মকর্তারা উভয় দেশকে আলোচনায় বসতে উৎসাহিত করেছিলেন। এরপর গত এপ্রিলে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে একটি হটলাইন চালু হয়। আলোচনা এমন পর্যায়ে পৌঁছায় যে সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের হামলা থামাতে একটি সমঝোতা খুঁজে পাওয়ার আশায় তুর্কি কর্মকর্তারা সিরিয়ার প্রতিনিধিদেরও ইসরায়েলের সঙ্গে বৈঠকে অন্তর্ভুক্ত করেন। আলোচনার মূল বিষয় ছিল সিরিয়ার আকাশসীমার নিয়ন্ত্রণ। আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ এড়াতে চলমান আলোচনা শেষ না হওয়া পর্যন্ত সিরীয় ঘাঁটিগুলো নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা স্থগিত রাখে।
ফলে কার্যত ইসরায়েলের জন্য ইরানে হামলার একটি সুযোগ সৃষ্টি হয়। তুর্কি কর্মকর্তাদের দৃষ্টিতে যেহেতু বিষয়টি তুরস্কের আকাশসীমার সঙ্গে সম্পর্কিত নয়, তাই তারা ইসরায়েলকে পরামর্শ দেন আঙ্কারার সঙ্গে নয়, বরং ইসরায়েল যেন আকাশসীমা নিয়ে নিজেদের উদ্বেগ সরাসরি সিরিয়ার সঙ্গে আলোচনা করে মেটায়। এদিকে দশকের পর দশক তুরস্ক ইরানকে একটি অস্থিরতা সৃষ্টিকারী শক্তি হিসেবে দেখে এসেছে এবং তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষার বিরোধিতা করে গেছে। পারমাণবিক অস্ত্র অর্জন প্রতিহত করার কথা বলে ইরানের উপর ইসরায়েলের একতরফা হামলা তুরস্কের জনগণকেও উদ্বেগে ফেলেছে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি রয়েছে এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ ইসরায়েল বা অন্য কেউ দেখাতে পারেনি এখনও, তাহলে কেন ইরানে হামলা করল ইসরায়েল? তাই ইরানের ওপর হামলা তুরস্কের জনগণের কাছে এই বার্তা দিয়েছে যে একদিন ইসরায়েল তুরস্ককেও নিশানা বানাতে পারে। যদিও তুরস্ক ন্যাটোর সদস্য ও পশ্চিমা নিরাপত্তা কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত, সম্ভাব্য এমন হুমকির বিষয়টি প্রতিধ্বনিত হয়েছে তুরস্কের ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির এমএইচপি প্রধান ও এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র দেবলেত বাহচেলির বক্তব্যেও। গত মঙ্গলবার দেবলেত বাহচেলি সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান একটি বৃহত্তর কৌশলের অংশ, যার লক্ষ্য তুরস্ককে ঘিরে ফেলা ও এর আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করা। দেবলেত আরও বলেন, ইসরায়েলের রাজনৈতিক ও কৌশলোক্ত লক্ষ্য স্পষ্ট। তারা তাদের কর্তাদের ইচ্ছায় আনাতোলিয়াকে ঘিরে ফেলতে ও সন্ত্রাসমুক্ত ভবিষ্যতের পথে তুরস্কের যাত্রাকে বাধাগ্রস্ত করতে চায়। এরদোয়ান বলেন, অটোমান সাম্রাজ্যের বিজয়ী বাহিনীর একটি মূল নীতি ছিল, যদি তুমি স্বাধীনতা চাও, যদি মুক্তি চাও, যদি নিজ ভূমিতে সম্মান, মর্যাদা ও অখণ্ডতার সঙ্গে বাঁচতে চাও, যদি অর্থনৈতিক সমৃদ্ধি চাও, যদি সমৃদ্ধি, ধনসম্পদ ও ঐক্য চাও, যদি শান্তি চাও, তাহলে তোমাকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।